2D। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি আমাদের 161 নম্বর এপিসোডে। আজ পৌষ সংক্রান্তি উপলক্ষে দুটো অসাধারণ ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথমে যে কোন ঘটনাটা শোনাবো এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তারপর ভাবলাম প্রথমে একটি অলৌকিক ঘটনা শোনাই, যেটি একটি বাসকে নিয়ে, একটি ভৌতিক বাস। এবং দ্বিতীয় ঘটনাটি থাকছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠে খাওয়া নিয়ে একটি ভৌতিক ঘটনা। তো এই দুটো ঘটনা নিয়ে আজকের আমরা এপিসোডটা তৈরি করেছি। আশা করছি আজকের এপিসোড তোমাদের খুবই ভালো লাগবে। এপিসোড ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজ যারা নতুন আমাকে শুনছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন সুবিমল দাস শীতলকুচি থেকে। হাই দাদা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি অনেক দিন ধরেই তোমার ঘটনা শুনি, ভাবলাম তোমার সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটি আমাদের পাড়ার এক কাকুর সাথে ঘটেছিল। ঘটনায় যাওয়ার আগে আমাদের গ্রামের বর্ণনাটা একটু দেওয়া খুবই প্রয়োজন। আমাদের গ্রাম কিন্তু রাজধানী থেকে অনেক অনেক ভিতরে। 2000 সালের আগে আমাদের গ্রামের অবস্থা কতটা খারাপ ছিল সে তোমায় বলে বোঝাতে পারবো না। 2000 সালের পর আমাদের মেন রাস্তা মাত্র পাকা হয়। আমাদের এখানে কোনো বাসের পরিষেবা ছিল না। বাস ধরতে গেলে আমাদের 20 থেকে 25 কিমি দূরে যেতে হতো। 2001 সালের পর গ্রামের মেন রাস্তায় বাস চলাচল শুরু হয়। ঘটনাটি তখনকার। আমাদের গ্রামে একটি পরিবার থাকতো। তাদের পরিবারের একটি ছেলে ছিল নিখিল। নিখিল কাকু আমার বাবার সমবয়সী। গ্রামের মধ্যে সব থেকে সেই বেশি পড়াশুনো জানত এবং সে একসময় MBBS পাশ করে এবং ডাক্তার হয়ে যায়। প্রথমে সে থাকতো বম্বে, ওখানেই বিয়ে থাওয়া করে সেটেল হয়ে যায়। তার মা বাবা, ঠাকুরদা ঠাকুরমা সবাই আমাদের গ্রামে থাকতো। সে পড়াশুনো জানা বড় ডাক্তার, সে কি আর এই গ্রামে থাকে? 1995 সালে সে কলকাতায় ফ্ল্যাট নেয় এবং কলকাতায় চলে আসে। তখন তার মা বাবাকে কলকাতায় চলে আসতে বলে। তার মা বাবা ওখানে চলে যায়, কিন্তু তার দাদু ঠাকুমা ওনারা যেতে চান না। ওনারা বলেন যে আমরা গ্রামেই ভালো আছি, এখানেই জন্মেছি, এখানেই মরব, তোমরা যাও, ভালো থেকো, মাঝে মাঝে এই বুড়ো বুড়িকে দেখতে এসো। তো তারপর তারা কলকাতায় থাকতে শুরু করে। প্রায় 5 বছর হয়ে গেছে তারা গ্রাম ছেড়েছে। গ্রামের সাথে কোনো যোগাযোগ নেই। আর নিখিল তো বহুদিন আগেই গ্রাম ছেড়েছে। একদিন তার কাছে একটি চিঠি আসে। চিঠিটি তার গ্রাম থেকে এসেছিল। জানতে পারে তার গ্রামের এক জেঠিমা অসুস্থ। উনি চিঠিতে লিখেছেন, নিখিল, আমার শরীর খুব খারাপ, আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই, তুই তো জানিসই গ্রামের কি অবস্থা। সদরের ডাক্তার অনেকবার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি, তুই যদি একবার আসতিস খুব ভালো হতো। নিখিল চিঠিটা পড়ে অনেকটা কষ্ট পায় এবং সে ভাবে, আমি নিজে ডাক্তার হয়ে আমার পরিবারের চিকিৎসা করতে পারবো না, তাহলে আমি কিসের ডাক্তার? তাহলে আমার ডাক্তারি পড়ে কী লাভ? তারপরে সে সিদ্ধান্ত নেয় যে আমি যাব গ্রামে, এবং তার মা বাবার কাছে অনুমতি নেয় যে আমি গ্রামে যাচ্ছি, জেঠিকে দেখে আসব। তখন তার মা বলে, হ্যাঁ অবশ্যই যা, কিন্তু ওখানে যখন যাচ্ছিস তাহলে আমাদের গ্রাম থেকেও একটু ঘুরে আসিস। দাদু ঠাকমা রয়েছে, তাদের জন্য কিছু খাবার আর জামা কাপড় দিচ্ছে, ওগুলো নিয়ে যাস। তার বাবার কাছ থেকে জিজ্ঞাসা করে যে আমাদের গ্রাম থেকে ওই জেঠিদের গ্রামটা কতটা দূর। তার বাবা বলে ওই বেশি দূর নয়, 5 কিলোমিটার মতো। তা নিখিল কাকু বলেন যে ঠিক আছে, যা যা দেবে দিয়ে দাও, আমি কালই কিন্তু বেরোবো। তো পরদিন দুপুরে নিখিল কাকু বেরিয়ে পড়ে। উনি প্রায় দীর্ঘ 10 বছর পর গ্রামে পা দেবেন। উনি সন্ধ্যা নাগাদ গ্রামে পৌঁছান এবং গ্রামটা দেখে পুরো অবাক হয়ে যান। অনেক উন্নতি হয়েছে গ্রামে।
পিচের রাস্তা হয়েছে, যানবাহনের ব্যবস্থা হয়েছে। এখন তাদের গ্রামের অনেকটা কাছাকাছি একটি বাস স্টপ হয়েছে। সে ওখান থেকে হেঁটেই 15 মিনিটে তার দাদুর বাড়িতে চলে যেতে পারবে। তার দাদু ঠাকুমা তাকে দেখে খুব খুশি হয়, সব জিনিসপত্র দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে এবং ওখান থেকে বেরোনোর অনুমতি চান। তখন তার দাদু বলে যে রাতে যেও না, কাল সকালে যেও জেঠির বাড়ি। সে বলে, না দাদু, আমার কাজ রয়েছে, কালই আমার কলকাতায় ফিরতে হবে, আজই আমাকে জেঠির বাড়িতে পৌঁছাতেই হবে। তখন তার দাদু বলে যে তুমি এখন তো গাড়ি পাবে না, কিভাবে যাবে এখন, এত রাস্তা কি হেঁটে যাবে? তখন নিখিল কাকু বলে যে কেন, বাসে যাব। দাদু বলেন, বাস তো তুমি আর এখন পাবে না। নিখিল কাকু বলে যে কি বলো দাদু, এখন তো সবে মাত্র 7:30 বাজে, বাস পাবো না কেন? তারপর সে ভেবে বলে যে আচ্ছা, 5 কিমি পথ না হয় হেঁটেই চলে যাব। তার দাদু অবশেষে বলতে বাধ্য হয় যে তাদের গ্রামে রাতে কেউ বেরোয় না, গ্রামের মানুষরা অনেকেই রাতে বেরিয়ে প্রাণ হারিয়েছে। বিশেষ করে ওই বাস স্টপে কেউ দাঁড়ায় না। তারপর দাদু বলে যে তুমি আমার কথা শোনো, কাল সকালে চলে যেও। তবুও নিখিল কাকু বলে যে আমি বাস স্টপে দাঁড়াবো না, আমি সোজা হেঁটে চলে যাব, তোমরা কোনো চিন্তা করো না। নিখিল কাকু বেরিয়ে পড়েন ওখান থেকে এবং ভাবলেন যে মা বাবাকে একটা ফোন করে খবরটা জানিয়ে দেবেন। কিন্তু উনি দেখেন ফোনে কোনো রকম টাওয়ার নেই, অনেক ভেতরে গ্রাম তো, টাওয়ার এখনও বসেনি। আর 2000 সালের দিকে সবার কাছে কিন্তু ফোনও ছিল না। উনি হেঁটে হেঁটে পিচের রাস্তায় উঠলেন এবং তখনই তার একটি লোকের সাথে দেখা হয় এবং ওনাকে জিজ্ঞেস করেন, দাদা আমি অমুক গ্রামে যাব, তা বাস কি এখনও পাওয়া যাবে? উনি বলেন, হ্যাঁ, বাস আমাদের এখানে 8:30 পর্যন্ত পাওয়া যায়, কখনো কখনো বাস আবার আসেও না। উনি চলে যান। তারপর নিখিল কাকু বাস স্টপে গিয়ে দাঁড়ান। তখন 8টা বাজে। উনি 8:30 পর্যন্ত ওয়েট করবেন বলে ঠিক করেন। তারপর 2 ঘন্টা কেটে যায়। তারপর উনি ভাবেন, ধুর, এত সময় হেঁটে গেলেই হয়তো পৌঁছে যেতাম। তারপরই উনি হাঁটা লাগান। তারপরই পেছন থেকে বাসের হর্ন শুনতে পান এবং দেখেন একটা হলুদ রঙের বাস আসছে। উনি হাত দেখান এবং বাসে উঠে পড়েন। বাসে উঠেই দেখেন একদম ভিড়ে ঠাসা, উনি কোনো সিট পান না। উনি কন্ডাক্টরের পাশে দাঁড়িয়ে আছেন। উনি বাসের লোকগুলোর দিকে তাকিয়ে দেখেন লোকগুলো খুবই অদ্ভুত, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ, এমনকি কন্ডাক্টরও কোনো কথা বলছে না। তা উনি কন্ডাক্টরকে বলেন যে দাদা, আমার স্টপিস এলে একটু আমাকে বলে দেবেন। কন্ডাক্টর বলে, এ বাস তো আর থামবে না, এ বাসে যে ওঠে তাকে শেষ পর্যন্তই যেতে হয়। নিখিল কাকু বলেন যে কি ফালতু আর কি করছেন। তারপরেই ওই কন্ডাক্টর এক অট্টহাসি হাসতে শুরু করে এবং তার সাথে সাথে বাসের সবাই হাসতে শুরু করে এবং উনি বাসের প্যাসেঞ্জারদের দিকে তাকিয়ে দেখেন বাসের সমস্ত লোকেরই চোখ নেই, চোখের জায়গাটায় বড় 2টো গর্ত এবং কন্ডাক্টরেরও 2টো চোখ নেই। উনি এই দৃশ্য দেখে বাস থেকে ঝাঁপ দেন এবং মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। যখন জ্ঞান ফেরে তখন সকাল। উনি দেখেন একজন লোক রিক্সা নিয়ে যাচ্ছেন, তাকে ডাক দেন এবং বলেন, দাদা এই গ্রামটা কোথায় একটু বলবেন? ওই লোকটি ওনাকে দেখে অবাক হন এবং জিজ্ঞাসা করেন, আপনার এই অবস্থা কিভাবে হলো? উনি বলেন, আপনি আমাকে একটু পৌঁছে দিন, আমি সব বলছি। সব ঘটনা শুনে ওই ভ্যান চালক বলে, এই গ্রামে অমাবস্যা পূর্ণিমায় কেউ বাইরে বের হয় না, এখানে অনেক আগে একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, বহু লোক সেই বাসে মারা যায়, সেই থেকে অমাবস্যা পূর্ণিমা রাতে ওই বাসটিকে অনেকেই রাস্তায় দেখেছে। এই বাসে যে একবার ওঠে সে আর বেঁচে ফেরে না,
আপনার ভাগ্য ভালো, আপনি বেঁচে ফিরেছেন। তারপর উনি ওনার জেঠির বাড়িতে যান এবং ওনাকে দেখেন এবং ওনার সাথেই ওনাকে কলকাতায় নিয়ে যান। দাদা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এটা ছিল প্রথম ঘটনা। এরপর রয়েছে আরও একটি ঘটনা এবং এই ঘটনাটি কিন্তু ভীষণ ভয়ের। এই ঘটনাটি পৌষ সংক্রান্তির স্পেশাল ঘটনা। তো সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা লাইক করনি তারা এখনই লাইক করে দাও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনের ঘটনা আমি পড়ে শোনাই, তোমরাও ঘটনা পাঠিয়ে ফেলতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারো, অথবা ইনস্টাতেও ডিএম করতে পারো। এই মুহূর্তে তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনের সমস্ত রকম ডিটেলস দেখতে পারছো। তার মাধ্যমে তোমরা খুবই সহজে ঘটনা পাঠাতে পারবে। তো আর বেশি কথা বলবো না, চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন বিল্টু, রামপুর থেকে। হাই দাদা, কেমন আছো? আমি তোমার একজন নতুন শ্রোতা। আমি তোমায় একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে। ঘটনাটি বেশি বড় নয়, আর আমিও বেশি সময় নষ্ট করব না। ঘটনাটি ঘটে গত বছরের পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তিতে পিঠের জন্য নারকেলের জোগাড় করি আমি, আর ওই সময় নারকেলের দামও থাকে আকাশ ছোঁয়া। আমি ভোরবেলা মাঠে গেলে ভালোই নারকেল পেতাম, আর মাঠের গাছের নারকেল পারলে কেউ কিছু বলতো না। তা আমি সকালে মাঠে গিয়ে দেখি কোনো নারকেল গাছে একটাও নারকেল নেই, সব আগে থেকেই কারা পেরে নিয়েছে। তাই আমি অন্যদিকে নারকেল খোঁজার জন্য গেলাম। আর নারকেল যদি চুরি করতে হয় গ্রামের বাইরে করতে হবে, তাই গ্রাম থেকে একটু দূরে গেছিলাম অন্য একটা গ্রামে। তা আমি দেখি যে মাঠের মধ্যে একটি বাড়ি রয়েছে। পুরো বাড়িটাই পাঁচিল দিয়ে ঘেরা। তার মধ্যে 2-3টে নারকেল গাছ রয়েছে এবং অনেক শুকনো শুকনো নারকেল রয়েছে সেই গাছে। আর পাঁচিলটাও ভালোই উঁচু, আর ভিতরে আমি কাউকে দেখতে পারছিলাম না। আর আশেপাশে কোনো বাড়িঘরও নেই। চুরি করা খুবই সহজ হবে এখানে। আমি ভাবলাম দুপুর পর্যন্ত এখানে অপেক্ষা করি। দুপুরে বাড়ির লোকজন নিশ্চয়ই ঘুমাতে যাবে, আর দুপুরে না পারলে আমি রাতে আসব। আমি ওই বাড়ির পাঁচিলের গায়ে হেলান দিয়ে বসে আছি। নারকেল গাছগুলো অনেক লম্বা লম্বা আর সম্পূর্ণটাই বাড়ির দিকেই ঝুঁকে আছে, আর পাঁচিল থেকে নারকেল গাছগুলো অনেকটাই ভেতরে। গাছ থেকে এমনিও যদি নারকেল পড়ে তাও পাঁচিলের বাইরে পড়বে না। আমি দুপুর হওয়ার অপেক্ষায় মাঠের মধ্যে গেলাম এবং মাঠ থেকে কিছু গাজর এনে ওই পাঁচিলের কাছে বসে বসেই খাচ্ছিলাম। তখন দুপুর প্রায় 12টা বাজে। হঠাৎ দেখি ধুমধাম করে 5টা নারকেল আমার পায়ের সামনে পড়ল। আমি তো পুরো অবাক, চুরি না করেই নারকেল পেয়ে গেলাম। আর তখন কিন্তু একবারও মনে হয়নি যে নারকেলটা পাঁচিলের বাইরে পড়ল কীভাবে। পাঁচিলের বাইরে তো নারকেল আসারই কথা নয়, নারকেল গাছগুলো তো অনেকটা দূরে। নারকেল পেয়ে খুব খুশি হলাম, তাও 5টা নারকেল। ভগবানকে ধন্যবাদ দিয়ে খুশি মনে বাড়ি ফিরলাম। নারকেল ছাড়িয়ে ভেঙে মাকে দিয়ে দিলাম। রাতে পিঠে তৈরি হলো। আমাদের বাড়িতে রাতে পিঠে তৈরি হয় এবং সকালে সেই পিঠে খাওয়া হয়। এবার রাতে 8টার দিকে যখন পিঠে তৈরি হচ্ছে, রান্নাঘরের জানালার কাছে একটা শব্দ শুনতে পাই মা। আমাদের রান্নাঘরের জানালার দিকটায় কোনো রাস্তা নেই, আমাদেরই একটা লম্বু বাগান রয়েছে। একটু পরে মা ভয়ে চিৎকার করে ওঠে। আমি আর ঠাকমা দৌড়ে রান্নাঘরে যাই। আমাদের রান্নাঘরটা উঠোনের অন্যদিকে, ঘরের সঙ্গে অ্যাডজাস্ট নয়। গিয়ে দেখি মা ভয়ে এই শীতও ঘেমে গেছে। জিজ্ঞেস করতেই মা বলল কেউ নাকি রান্নাঘরের জানালার কাছে এসে খুব ভয়ানক খসখসে কণ্ঠে মাকে বলে, কিরে, পিঠে তৈরি হয়ে গেছে? আমরা মাকে বলি যে তোমার মনের ভুল হয়েছে। তারপর রান্নাঘরের ঠাকুমা
মাকে হেল্প করতে বসে যাই এবং আমি আমার ঘরে চলে আসি। মোটামুটি পিঠে সব তৈরি হয়ে যায়। তারপর আমি আবার 2-3টে পিঠে নিয়ে আমার ঘরে আসি। তারপর রাতে আমরা শুতে চলে যাই যে যার মতো। আমাদের টিনের চাল। আমার মাঝরাতে একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়। আমার মনে হলো আমার চালের উপর দম করে একটা কিছু পড়ল। তারপরেই আমার ঘুম ভেঙে গেছে এবং আমার আর ঘুম আসছে না। বারবার শব্দ পাচ্ছি যেন চালের উপর কেউ হাঁটছে। মনকে সান্ত্বনা দিচ্ছি যে বেড়াল টেড়াল হবে হয়তো। তার কিছু সময় পরই আমার জানালায় টোকা পড়ল 2বার। আমি তবুও উঠিনি। তারপর আবার টোকা পড়ল। তারপর আমি ভয়ে বললাম, কে? তারপর বাইরে থেকে একটা খসখসে গম্ভীর গলা শুনলাম। একটি পুরুষ কণ্ঠ বলে উঠল, কে রে? আমাকে পিঠে দিলি না তো? আমি নারকেল দিলাম। ওই গলা শুনে আমি আর কথা বলতে পারছি না। আমি শুধুই তার কথা শুনে চলেছি। সে আরও বলল, তুই তো পিঠে দিলি না, তাই আমি নিজেই সব খেয়ে নিলাম। এই বলেই সে হয়তো চলে যায়। ধীরে ধীরে আমার শরীরটা হালকা হয়ে যায়। সেই রাতে আর কাউকেই ডাকিনি। সারা রাত ভগবানের নাম করেছি এবং সকালে মাকে ঘটনাটা বলি। সবাই মিলে রান্নাঘরে যাই এবং দেখি একটাও পিঠে আর নেই। পুরো পাত্রগুলো ফাঁকা। এই ঘটনায় আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আর কোনো দিন আমি ওই গাছ থেকে নারকোল আনতে যাইনি। দাদা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এটা ছিল আজকের এপিসোডের 2টো ঘটনা। ঘটনা দুটো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ফেলো এবং ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দিও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।